তোমাদের সকলের জন্য আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দশম শ্রেণীর যে আমাদের প্রথম কবিতা রয়েছে অসুখী একজন, এই বিষয়ে আজকে আমি একটা বিস্তারিত ক্লাস দিতে চলেছি। যে সমস্ত ভাই ও বোনেরা বছর দশম শ্রেণীতে উঠেছো তাদের জন্য কিন্তু এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সেই সমস্ত ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে আমি লাইন ধরে ধরে প্রথমে আমি বিষয়টাকে বোর্ডে বোঝাবো, তারপরে আমি পরবর্তীতে তোমাদেরকে লাইন ধরে ধরে পুরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো। আশা করি তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের লাভ হবে বই কি লোকসান হবে না। তো চলো আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করছি। আজকের আমাদের পাঠ হচ্ছে অসুখী একজন। দেখো এই যে নামটা রয়েছে অসুখী একজন, এই নামের মধ্যে একটা কিন্তু বার্তা পাচ্ছি। তার মানে এই অসুখী একজন, এই যে কবিতাটা রয়েছে এই অসুখী একজন কবিতার মধ্যে আমরা একটা যে বার্তাটা পাচ্ছি সেটা হচ্ছে কেউ একজন আছে যে অসুখী রয়েছে, মানে সুখী নয়। অসুখী বলতে আমরা কি বুঝি? যে সুখী নয়, তাকে আমরা এক কথায় বলতে পারি অসুখী। এই কবিতাটাকে আবার ইংরেজি তর্জমা এরকম করা হয়েছে দা আনহ্যাপি অন। দা আনহ্যাপি অন, আমরা এটা কিন্তু বুঝতে পারছি, তার মানে বাংলায় এটা আর ইংরেজিতে হচ্ছে ওটা। তো এই যে অসুখী একজন, এই কবিতাটা লিখেছেন কে বলতো? পাবলো নেরুদা। পাবলো নেরুদা এই অসুখী একজন কবিতাটা লিখেছেন। তো এখানে বলি এই পাবলো নেরুদা এটা কিন্তু তার প্রকৃত নাম না, এটা হচ্ছে ওনার ছদ্মনাম বলা যেতে পারে। এই পাবলো নামটা এসেছে সম্ভবত পিকাসো থেকে, পাবলো পিকাসো ওখান থেকে এসছে, ঠিক আছে। আর নেরুদা নামটা এসছে জা নেরুদা থেকে। এই নামটা থেকে ওনার এই নামটা এসছে পাবলো পিকাসো থেকে। হ্যাঁ, এটা কিন্তু একটু মাথায় রাখবে, পাবলো পিকাসো এই নামটা থেকে পাবলো নামটা এসছে, আর জা নেরুদা থেকে নেরুদা নামটা এসছে। এবার তাহলে ওনার প্রকৃত নাম কি? ওনার প্রকৃত নাম হচ্ছে নেক্তালি রিকার্দো, নেক্তালি রিকার্দো রেন্স বাসোয়ালতো, রেন্স বাসোয়ালতো। আর উনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1971 সালে। এই জায়গাটা আমাদেরকে একটু কিন্তু মাথায় রাখতে হবে। উনি 71 সালে কিন্তু এই নোবেল পুরস্কারটা পেয়েছিলেন সাহিত্যে, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। নোবেল পুরস্কার পান। আচ্ছা, এর পাশাপাশি আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তাহলে অসুখী একজন কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো অসুখী একজন কবিতাটা আমি বলি, প্রথমে পাবলো নেরুদা লিখেছিলেন, তার যে কাব্যগ্রন্থ সেটার নাম হচ্ছে এক্সট্রা ভ্যাগেরিয়া। এক্সট্রা ভ্যাগেরিয়া এই কাব্যগ্রন্থে তিনি কিন্তু লিখেছিলেন। তাহলে এটা হচ্ছে মূল কাব্যগ্রন্থ, এটা হচ্ছে মূল কাব্যগ্রন্থ। তো মূল কাব্যগ্রন্থের নাম ছিল এক্সট্রা ভ্যাগেরিয়া এবং সেখানে কবিতার নাম ছিল লা দেশ দি চাডা, লা দেশ দি চাডা, ঠিক আছে। এবার পরবর্তীতে আমাদের এই অসুখী একজন এই যে কবিতাটাকে তর্জমা করছেন কে বলতো? নবারুণ ভট্টাচার্য। তর্জমা করলেন নবারুণ ভট্টাচার্য। এবং নবারুণ ভট্টাচার্য যখন এটাকে তর্জমা করছেন তখন তিনি তার কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে এখানে তিনি স্থান দিলেন। বিদেশি ফুলে রক্তের ছিটে এই জায়গায় তিনি কিন্তু স্থান দিলেন। তাহলে আমাদের যদি বলে এইটা হচ্ছে আমাদের কিন্তু উৎস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমাদের উৎস। বোঝা গেল কি বললাম? এইটা হচ্ছে উৎস। তাহলে নবারুণ ভট্টাচার্য তার বিদেশি ফুলে রক্তের ছিটে এই কাব্যগ্রন্থ থেকে আমাদের এই কবিতাটা নেওয়া হয়েছে। এবার এখানে প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্ন করা হয় যে অশোকে একজন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, তখন আমরা প্রত্যেকে বলবো বিদেশি ফুলে রক্তের ছিটে। যেহেতু আমরা তো পাবলো নেরুদা লিখেছেন কি ভাষায় বলতো? পাবলো নেরুদা এটা লিখেছিলেন স্প্যানিশ ভাষায়। স্প্যানিশ, স্প্যানিশ ভাষাকে আমরা বুঝি? নিশ্চয় নয়। তাহলে স্প্যানিশ ভাষা যেহেতু আমরা বুঝি না, তাই স্প্যানিশ ভাষাকে বাংলা ভাষায় তর্জমা করেছেন কে? নবারুণ ভট্টাচার্য, এবং সেখানে তিনি নাম দিয়েছেন বিদেশি ফুলে রক্তের ছিটে। তাহলে এটা হচ্ছে আমাদের উৎস। এবার প্রশ্ন হচ্ছে তাহলে অসুখী একজন কবিতার মূল কাব্যগ্রন্থ, তার মানে অসুখী একজন কবিতাটার মূল কাব্যগ্রন্থ হচ্ছে এক্সট্রা ভ্যাগেরিয়া, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এক্সট্রা ভ্যাগেরিয়া কাব্যগ্রন্থে এটা ছিল কবিতার নাম, বোঝা গেল। আর নবারুণ ভট্টাচার্য নাম দিলেন কি? অসুখী একজন
এবং এটা নেওয়া হলো বিদেশি ফুলের রক্তের ছিটে। এবং ইংরেজি তর্জমাটার নাম হচ্ছে দ্য আনহ্যাপি অন। আশা করা যায় যে তোমরা এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা দেখলে তোমরা অনেকটা ধারণা ক্লিয়ার করতে পারবে যে এখানে কি বিষয়টা রয়েছে। এখান থেকে কিন্তু আমাদের হামেশাই একটা প্রশ্ন কিন্তু এসে থাকে, যে কোনো একটা প্রশ্ন দিতে পারে। এবার এখানে আমরা মাথায় রাখবো যে পাবলো নেরুদা তিনি ছিলেন চিলিয়ান কবি। তিনি ছিলেন চিলিয়ান কবি, জায়গা নেই তাই আমি এখানে লিখলাম চিলিয়ান কবি। পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান কবি, এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। তার মানে চিলি দেশের তিনি কবি ছিলেন, আর চিলি দেশের যারা কবি তাদেরকে বলা হয় চিলিয়ান কবি। তাহলে আমরা যেমন বাঙালি তাদেরকে বলে বাঙালি কবি, বাংলা যারা কবি তাদেরকে বলে বাঙালি কবি, ঠিক সেরকমই পাবলো নেরুদা ছিল চিলিয়ান কবি এবং তিনি স্প্যানিশ ভাষায় লেখালেখি করতেন। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এই যে টোটাল বিষয়টা, এখান থেকে কিন্তু 1 মার্ক কমন আসতে পারে। তো চলো আমরা এই কবিতাটার মূল বিষয়বস্তুটা কি, এখানে যদি আমরা বিষয়বস্তু দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এই কবিতাটা কিন্তু রচিত। গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এই কবিতাটি রচিত। ওকে, তাহলে আমরা মূল বিষয়টা বুঝতে পারলাম যে এটা স্পেনের একটা গৃহযুদ্ধ। তার মানে যুদ্ধ মানেই বুঝতেই পারছো একটা অশান্তি, আর যুদ্ধ মানেই মানুষ সুখী থাকে না, একটা অসুখীর কিন্তু একটা বার্তা কিন্তু কবি দিচ্ছেন। তাই তো বোঝাই যাচ্ছে যে এখানে অসুখী কেন নামটা হলো, তাই না? তো যাই হোক, এই যে কবিতায় আমরা একজন পাবো গল্প কথক আর একজন পাবো প্রিয়তমা। তাহলে আমরা এই দুজনকে নিয়ে আপাতত কাহিনীটা শুরু করব। কিরকম ভাবে দেখো, এই গল্পে কথক ধরে নাও সৈনিক, তাকে দেশ সেবার কাজে যেতে হবে। কিন্তু এই যে প্রিয়তমা রয়েছে, মানে প্রিয়তমা বলতে মেয়ে, প্রিয়তম আর তমা, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। ছেলেদেরকে বলা হয় প্রিয়তম আর মেয়েদেরকে বলা হয় প্রিয়তমা, ঠিক আছে? তো সৈনিক এই প্রিয়তমাকে না জানিয়ে সে কোথায় গেছে? এই যুদ্ধে। এবার মেয়েটা জানতো না বা তার প্রিয়তম যুদ্ধে গেছে। তো এখানে অপেক্ষায় মেয়েটাকে দাঁড় করিয়ে রেখেছে। কোথায়? দরজায়। তাহলে মেয়েটাকে অপেক্ষায় রেখেছে কোথায়? সেটা হচ্ছে দরজায়। এবং দরজায় সে মুখ চেয়ে আছে যে তার প্রিয়তম কখন ফিরে আসবে। তো স্বাভাবিকভাবে আমরা ঘটনাক্রমে জানতে পারি যে এই মেয়েটা কি না জানিয়ে সে কিন্তু চলে গেছে কোথায়? যুদ্ধ করতে। এবার আমরা জানি যুদ্ধ মানে কিন্তু একটা মৃত্যুর কিন্তু একটা বিভীষিকা কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় লুকিয়ে থাকে। মৃত্যু মানে আমাদের যে যুদ্ধ মানে কি, আমাদের মৃত্যু তো আসবেই, তাই মৃত্যু মানেই আমরা একে অপরকে ছেড়ে দেওয়ার যে একটা বার্তা সেটা কিন্তু পাচ্ছি। এখানে সেই মেয়েটা জানতো না। তাহলে এখানে কে জানতো না? সেই মেয়েটি। সেই মেয়েটি জানতো না যে কথক আর কখনো ফিরে আসবে না। তো এবার এই কথক ধরে নাও এটা কথকের বাড়ি ছিল, এটা ধরে নাও কথকের বাড়ি। এইটা দিয়ে ধরে নাও, এটা দিয়ে ধরে নাও রাস্তা, এটা রাস্তা, ঠিক আছে? তাহলে এই যে রাস্তাটা রয়েছে, আমরা মনে মনে একটু জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি ছবিটা আঁকলাম। এখানে ধরে নাও সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, এই জায়গায় মেয়েটি দাঁড়িয়ে আছে, ধরে নাও মেয়েটি দাঁড়িয়ে। এবার এই পথ দিয়ে তো কথক রাস্তা দিয়ে হেঁটে গেছিল, এইভাবে, নিশ্চয়ই এইভাবে হেঁটে গেছিল। তো এই যে কথক এখান দিয়ে চলে গেল, মেয়েটা কিন্তু তার স্বামীর জন্য অপেক্ষা করছে, প্রিয়তমের জন্য অপেক্ষা করছে। তো এই রাস্তা দিয়ে একটা গির্জার নান চলে গেল। নান মানে কি? খ্রিস্টান সন্ন্যাসিনী। বোঝা গেল কি বললাম? নান কথার অর্থ হচ্ছে সন্ন্যাসিনী। আবার দেখা যাচ্ছে যে একটা কুকুর চলে যাচ্ছে, কিন্তু সেই প্রিয়তম দেখা নেই। তার মানে এই যে রাস্তাতে একটা সন্ন্যাসিনীকে যেতে দেখলো, একটা কুকুর চলে যেতে দেখলো, সবাই চলে যাচ্ছে, কিন্তু যেই পথ দিয়ে কথক গিয়েছিল সেই পথে কিন্তু আর কথককে ফিরে আসতে দেখা যাচ্ছে না। তার মানে একটা অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়িয়েছিল কে? কথক। তো এখানে এই যে কথক যে রাস্তা দিয়ে গেছিল, এই রাস্তায়
একদিন ভয়ঙ্কর বৃষ্টি হলো, বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের ছাপ। তাহলে ভেবে নাও যে এই যে পায়ের ছাপগুলো ছিল সেগুলো সব মুছে গেল, তার মানে বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের ছাপ। আর এই যে রাস্তাটা ছিল, এই রাস্তায় এখন ঘাস জন্মালো, এই রাস্তায় ঘাস জন্মালো। তার মানে এই যে রাস্তাগুলো রয়েছে, এই রাস্তাগুলোতে এখন ঘাস জন্মাচ্ছে। তার মানে আমরা এখানে কি বুঝতে পারছি, ঘাস কখন জন্মায় একটা রাস্তায়? বলো, তোমরা বলো, তোমরা তো আশেপাশে দেখতে পাও এই যে আমাদের রাস্তাগুলো আছে, এখন এই রাস্তাতে যদি ঘাস বেরিয়ে যায় তার মানে এখানে বুঝতে হবে যেখানে কতটা দিন সময় অতিবাহিত হয়েছে। হয়তো দিনের পর মাস, মাসের পর বছর, বছরের পর বছর, এইভাবে কিন্তু সময়টা অতিবাহিত হয়েছে। না হলে রাস্তাতে তো গাছ বেরোয় না। একটা বাড়িতে কখন গাছ বেরোয়? যখন দীর্ঘদিন সেখানে কেউ আনাগোনা না করে। ঠিক সেই রকমই বার্তা কিন্তু কবি এখানে দিয়েছে। তো এখানে আমরা দেখলাম যে তোমার কথক কিন্তু এই রাস্তা দিয়ে গেছিল, পায়ের যে স্মৃতি ছিল সেই স্মৃতি চিহ্নটুকু মুছে গেল আর ঘাস জন্মালো রাস্তায়। আর এদিকে কি হলো, সেই মেয়েটির মাথার ওপর বছরগুলো নেমে এলো। কি নেমে এলো? বছর নেমে এলো। কি রকম ভাবে? পাথরের মতো। তাহলে বছরগুলো পাথরের মতো নেমে এলো একটার পর একটা। আর পরেই শুরু হলো কি? যুদ্ধ। তারপরেই শুরু হলো যুদ্ধ। আর যুদ্ধটা কিভাবে আসলো? এ যে সে যুদ্ধ নয়, এ হলো রক্তের এক আগ্নেয় পাহাড়। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ নেমে এলো। এবার যুদ্ধ যেহেতু নেমে আসলো তার মানে বোঝাই যাচ্ছে এক রক্তাক্ষয়ী যুদ্ধ। সেজন্যই কিন্তু এখানে রক্তের এক আগ্নেয় পাহাড় কথাটা ব্যবহার করা হয়েছে। আর এই যুদ্ধের ফলে আমরা দেখতে পাই যে শিশু আর বাড়িরা খুন হলো। কারা খুন হলো? শিশু আর বাড়ি। এবার এখানে প্রশ্ন হচ্ছে, শিশু বলতে কবি এখানে কি বোঝালেন আর বাড়ি বলতে কি বোঝাচ্ছে? দেখো, এখানে শিশু বলতে আমরা আগামী দিনের ভবিষ্যৎ বলতে পারি, আর বাড়ি বলতে এখানে আমরা একটা বাড়িতে তো বিভিন্ন সদস্য বাস করি, তাই না? তাহলে এখানে বাড়ির যারা সদস্য সবাই, তার মানে এক কথায় বোঝা যাচ্ছে যে সেই জায়গাটা এখন শ্মশানে পরিণত হয়ে গেছে। তার মানে শিশু আর বাড়িরা খুন হলো, আর এইভাবেই কিন্তু যুদ্ধটা শুরু হচ্ছে। এবার কি হচ্ছে, এই যে সমস্ত সমতল, এটা এটা সমতল মানে কি? লেভেল জায়গাটা আমাদের ভূপৃষ্ঠ। এই সমস্ত সমতলে কি ধরে গেল? আগুন ধরে গেল। আর এই যে মন্দির, আমরা তো জানি যে মন্দিরের মধ্যে যে দেবতা থাকে, মন্দিরের মধ্যে দেবতা থাকে, আমরা তো তাই বিশ্বাস করি। দেবতা কিন্তু প্রত্যেকের অন্তরে বাস করে, কিন্তু আমরা সাধারণত ভাবি যে দেবতা মনে হয় শুধু মানে মন্দিরে থাকে, এটা কিন্তু আমরা প্রত্যেকে ভাবি। তো যাই হোক, এই যে শান্ত হলুদ দেবতা, এই দেবতাদেরকে শান্ত কেন বলা হচ্ছে আর কেন হলুদ বলা হচ্ছে, এটা কিন্তু প্রশ্ন, ভালো প্রশ্ন। দেখো, একটা উদাহরণ যদি দিই তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। ধরে নাও একটা লোহার কোনো একটা যন্ত্র, সেটা তুমি যদি কোনো একটা জায়গায় ফেলে রাখো, সেটা কিন্তু দীর্ঘদিন অবস্থায় তুমি ফেলে রাখলে দেখবে সেখানে একটা মরচে পড়ে যায়। তো এখানে স্বাভাবিকভাবে কিন্তু আমরা সেটা দেখতে পাই যে মরচের কালারটা স্বাভাবিকভাবে হলুদ আকৃতির হয়। তো এখানে ব্যাপারটা সেটাই, দেবতা এক জায়গাতে স্থির অবস্থায় আছেন, শান্ত অবস্থায় আছেন, এবং এক জায়গাতে থেকে থেকে তিনি শান্ত হয়ে গেছেন, এবং হলুদ এই যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু হয়ে গেছে। তো এই যে শান্ত হলুদ দেবতারা আর কিন্তু স্বপ্ন দেখতে পারলো না। শান্ত হলুদ দেবতারা স্বপ্ন দেখতে পারলো না। কেন দেখতে পারলো না? এটার একটা উদাহরণ দিই। ধরে নাও তুমি একটা চুলের ডাক্তারের কাছে গেছো, এবং চুলের ডাক্তারের কাছে গিয়ে তুমি যদি দেখো যে ওর মাথাতে চুল নাই, তাহলে কি তুমি তার কাছে চিকিৎসা করাবে? নিশ্চয়ই নয়। তো ঠিক সেরকমই এই যুদ্ধটা এতটাই ভয়াবহ ছিল যে দেবতা নিজেই তো বাঁচতে পারছে না, তো সাধারণ মানুষকে কি করে বাঁচাবে? তাই এখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারণ তারা মন্দির থেকে রাস্তায় ছিটকে পড়লো। মন্দির থেকে কোথায়? রাস্তায় ছিটকে পড়লো টুকরো টুকরো হয়ে। আর এই যে কবির সেই মিষ্টি বাড়ি, বারান্দা, তারপরে গোলাপি গাছ, চিমনি। চিমনিটা কি? চিমনি বলতে ইট ভাটার যে চিমনি সেটা না, চিমনি হচ্ছে শীত প্রধান দেশে ঘরকে দেখবা গরম রাখার জন্য একটা আগুন ধরানো যে জায়গাটা, সেটাকে আমরা বলবো চিমনি। এছাড়াও আমরা জানতে পারি গোলাপি গাছ, তারপরে একটা বাদ্যযন্ত্র, সেটার নাম হচ্ছে জলতরঙ্গ। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে জলতরঙ্গ কথার অর্থ কি? জলতরঙ্গ এটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র। ওকে, এটা প্রত্যেকে মাথায় রাখবে, এটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, এটার সাহায্যে জলের সুর তোলা হয়।
তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে অশোকে একজন কবিতায় একটি বাদ্যযন্ত্র উল্লেখ আছে, সেটি কি? তাহলে আমরা বলবো জলতরঙ্গ। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাই গোলাপি গাছ, করতলের মতো পাতা। করতল, করতল মানে বুঝছো? করতল, কর মানে কি? হাত। যেমন আমরা স্কুলে বলে না সবাই একসঙ্গে করতালি দাও, তার মানে কর মানে হাত। তাহলে হাতের মতো যে পান পাতা সাইজের যে পাতাগুলো, সেটাকে বলছে করতলের মতো পাতা। সবকিছু কি হলো? এই যুদ্ধের ফলে ধ্বংস হয়ে গেল। সবকিছু কি হলো? ধ্বংস হয়ে গেল, জ্বলে গেল আগুনে, তার মানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর যে জায়গাটা শহর ছিল, সেই জায়গাটা আজকে শ্মশান, মানে শ্মশানের থেকেও ভয়ঙ্কর অবস্থায় হয়েছে। তার মানে যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কি বলতো? কাঠ কয়লা। আর কি ছিল? মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, আর রক্তের একটা কালো দাগ। এবার এখানে প্রশ্ন, স্যার মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা তার মানে কি? মানুষের মুন্ডুগুলো মৃত অবস্থায় রাস্তায় এদিকে এদিকে ছড়িয়েছিল, আর চারিদিকে রক্তের একটা কালো দাগ। রক্ত তো আমরা সাধারণত জানি লাল হয়, তাই না? রক্ত কেমন হয়? লাল হয়। কিন্তু এখানে কবি কেন কালো বলছেন? তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, যখন কোনো পশুকে হত্যা করা হয় তখন দেখবে যে প্রথমে রক্তটা লাল হলো, রক্তটা যখন যতটা জমাট বাঁধবে তখন কি হয়? রক্তটা লাল থেকে আস্তে আস্তে কালো হয়। যত জমাট বাঁধবে তত কিন্তু কালো হয়। তো এখানেও আমরা দেখতে পাই যে এই যে রাস্তাঘাট, যেখানে ছিল একটা সময় শহর, সেখানে কি ছড়িয়ে রইলো? কাঠ কয়লা ছড়িয়ে রইলো, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, আর কি ছিল? রক্তের একটা কালো দাগ। আর এত কিছুর পরেও কে আমার অপেক্ষায়? সেই মেয়েটি, অর্থাৎ সেই প্রিয়তমা। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার সবাই তো মারা গেল, তাহলে মেয়েটা কি মারা যায়নি? হ্যাঁ, অবশ্যই মারা গেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, দেহের মৃত্যু হলেও ইচ্ছা শক্তির কিন্তু কোনো মৃত্যু হয়নি। বোঝা গেল কি বললাম? দেহের তো মৃত্যু হয়ে গেছে, কিন্তু ইচ্ছা শক্তির কোনো মৃত্যু হবে না। এখানে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো এখানে এত কিছুর পরেও সেই মেয়েটি আমার অপেক্ষায়। প্রিয়তমা, এই প্রিয়তমাটা আদৌ কে? আমরা তো জানি প্রিয়তমা বলতে যে শুধু আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাববো এরকম বিষয় না। এখানে প্রিয়তমা বলতে আমার মাও হতে পারে, বোন হতে পারে, আমার দেশ মা পর্যন্ত হতে পারে। হতে পারে তো, ভারত মা পর্যন্ত হতে পারে। তো এইটা কিন্তু স্পষ্টভাবে বলা যাবে না। কেউ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জন তার অ্যাঙ্গেল থেকে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। তবে আমার যেটা মনে হয়েছে যে মা আমাদের দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রকৃতি মা, আর একটা হচ্ছে জন্মদাত্রী মা। জন্মদাত্রী মায়ের বুকে আমরা জন্ম নিই, কিন্তু প্রকৃতির বুকে আমরা লালন পালন হই, তাই না? এখানে সেটাই, যে প্রকৃতির মা বুকে আমি হেসে খেলে বেরিয়েছি, সেই প্রকৃতি মায়ের কোলেই যদি আমাদের রক্ত ঝরে পড়ে, তাহলে কি মা কি সুখী হতে পারে? যে হাতে আমাকে মানুষ করেছে, সেই হাতেই যদি, তার হাতে যদি রক্ত ঝরে পড়ে, সে খুশি হতে পারে? নিশ্চয়ই নয়। এখানে সেই দিক থেকে আমরা দেখতে গেলে আমরা বলতে পারি যে এটা প্রিয়তমাটা আদৌ কি হতে পারে। এটা আমাদের কাছে স্বদেশ মাও হতে পারে, প্রকৃতি মাতাও হতে পারে। তো মোটামুটি এই হচ্ছে আলোচনা। এবার আমরা তোমাদেরকে একটু লাইন বাই লাইন একটু বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো, কবিতার প্রথমেই শুরুতে বলেছে অসুখী একজন। এই যে কবিতাটা রয়েছে, এটা পাবলো নেরুদার লেখা, এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে এই কবিতাটা তর্জমা করেছে নবারুণ ভট্টাচার্য। তো আমি সরাসরি কবিতা পাঠে প্রবেশ করছি। দেখো বলছি, আমি তাকে ছেড়ে দিলাম। এখানে আমিটাকে কথক, এখানে আমিটা হলো কথক। তাকে ছেড়ে দিলাম, এখানে তাকে বলতে সেই প্রিয়তমাকে ছেড়ে দিল। বোঝা গেল? অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর থেকে দূরে। তার মানে কবিতার শুরুতেই কিন্তু কবি একটা বার্তা দিচ্ছেন যে তার এই যাত্রা হয়তো শেষ যাত্রা। তিনি এতটাই দূরে চলে যাবেন যে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। কিন্তু সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে বলতে কে? এই প্রিয়তমা জানতো না যে সে আর কখনো ফিরে আসবে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল এক গির্জার নাম। দেখো, সবার যাত্রা হচ্ছে, আমরা যেমন কোনো প্রিয় মানুষকে যখন খুবই ভালোবাসি, তখন দেখবে রাস্তাঘাটে সবার দেখা মিললেও যাকে আমার চোখ দেখতে চাইছে তাকে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এখানে সেটাই বলছে যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল এক গির্জার নান। নান কথার অর্থ হলো সন্ন্যাসিনী, খ্রিস্টান সন্ন্যাসিনী। এটা কিন্তু মাথায় রাখবে। একটা সপ্তাহ আর বছর কেটে গেল। যাওয়ার সময় বলে গেছিল যাবো আর আসবো, কিন্তু এরভাবে দেখতে দেখতে দিনের পর সপ্তাহ, সপ্তাহের পর মাস, মাসের পর বছর, এভাবে কিন্তু ধারাবাহিক ভাবে সময়টা স্রোতের, নদীর স্রোতের মতো চলে যাচ্ছে। এখানে কিন্তু তারই কিন্তু একটা ব্যঞ্জনা কিন্তু কবি এখানে ফুটিয়ে তুলেছেন। তারপরে কি বলছে দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। তার মানে এই যে কথক যে রাস্তা দিয়ে গেছিল,
এই রাস্তা দিয়ে হেঁটে গেছিল তো, সেই কথকের শেষ স্মৃতিচিহ্ন, তার পদধূলি, সেটাও কিন্তু এই বৃষ্টির জলে ধুয়ে গেল। তাই এখানে কিন্তু মাথায় রাখতে হবে। আর কি বলছে, ঘাস জন্মালো রাস্তায়। তার মানে ঘাস কখন জন্মায়? একদিন রাস্তাতে ঘাস জন্মায় মানে কি? রাস্তাতে তো সাধারণত ঘাস জন্মায় না। কেন? কারণ মানুষ সবসময় সেখানে যাতায়াত করে, তলে চাপা পড়ে সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু সেই রাস্তায় পথ চলাচল বন্ধ হয়ে গেছে, তাই আমরা বলতে পারি যে সে রাস্তায় ঘাস জন্মালো। এখানেও কিন্তু একটা সময়ের কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন। তারপরে কি বলছে, এরপর আমরা দেখতে পাই আর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তাহলে দেখো, বছরগুলো এক একটা দিন প্রিয়তমর কাছে, মানে প্রিয়তমার কাছে, এই যে প্রিয়তমার জন্য অপেক্ষা, এক একটা দিন যেন তার কাছে পাথরের মতো ছিল। যেন সময় শেষই হতে চায় না, সময় যেন ফুরোতেই চায় না, কখন আমার প্রিয়তমা আসবে, কখন তার সঙ্গে আমার দেখা হবে। এই যে একটা চিন্তা, হতাশা, যেন তার কাছে যেন এক একটা দিন পাথরের মতো নেমে এসেছিল। আর কি বলছে, তারপর যুদ্ধ এলো। এবার যুদ্ধ এলো। যুদ্ধটা কিভাবে এলো? পরের লাইনে বলছে দেখো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আমাদের যুদ্ধটা সাধারণ যুদ্ধ নয়, আমরা পাড়াগাঁয়ে যে যুদ্ধ দেখি সেই রকম যুদ্ধ না, এ ছিল বিশ্বযুদ্ধের মতো রূপ ধরে নাও। বিশ্বযুদ্ধে যেমন বোমা টোমা মারামারি হয় না, ওই রকম টাইপসেরই ধরনের যুদ্ধ। আর রক্তাক্ষয়ী যুদ্ধ, এখানে দয়া মায়া মমতার কোনো স্থান নেই। শিশু আর বাড়িরা খুন হলো। তাহলে কারা খুন হলো? শিশু আর বাড়িরা খুন হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে এত কিছুর পরে যুদ্ধ হলো, কিন্তু সেই প্রিয়তমার মৃত্যু হলো না। তারপরে কি হচ্ছে দেখো, সমস্ত সমতল ধরে গেল আগুন। তার মানে সমস্ত সমতল মানে ভূপৃষ্ঠে, পৃথিবীতে আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, তার মানে এই যে শান্ত হলুদ দেবতা রয়েছে, এরা একই জায়গাতে চুপচাপ হাজার হাজার বছর ধরে রয়েছে। তাহলে এখানে আমরা কিন্তু হাজার বছর, মানে এখানে সময়ের কিন্তু একটা ধারণা দেওয়া হচ্ছে যে এরা একই জায়গাতে চুপচাপ শান্ত অবস্থায় ছিল এবং ডুবে ছিল ধ্যানে। উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তার মানে বুঝতে পারছে, এই যে মন্দিরে এরা শান্ত অবস্থায় হাজার বছর ধরে আছে, সেখানে সেখান থেকে টুকরো টুকরো হয়ে রাস্তায় ছিটকে পড়েছে। তারপর কি হচ্ছে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা স্বপ্ন দেখতে পারলো না? শান্ত হলুদ দেবতারা যেখানে ছিল সেই। তারপরে আমরা দেখতে পাই যে কবির সেই মিষ্টি বাড়ি বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমাতাম, তারপরে গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ। এই যে জলতরঙ্গ শব্দটা রয়েছে, এটার মানে হচ্ছে বাদ্যযন্ত্র। তাহলে অসুখে একজন কবিতায় একটাই বাদ্যযন্ত্র উল্লেখ আছে, সেটা হচ্ছে জলতরঙ্গ। বোঝা গেল? আচ্ছা, সবকিছু চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তার মানে এই যে কথকের ফেলে আসা যে স্মৃতি, এই যুদ্ধের দাপটে সবকিছু ধ্বংস হয়ে গেল, মানে স্মৃতি চিহ্নগুলো সম্পূর্ণটাই মুছে গেল। আর তারপরে কি বলছে দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। তার মানে একটা সময় এখানে মানুষের আনাগোনা ছিল, কিন্তু আজকে সেখানে মানুষের কোনো আনাগোনা নেই। সেখানে শুধু কাঠ কয়লা ছড়িয়ে রয়েছে, বাড়ি ঘর বিল্ডিং সব ভেঙে চারিদিকে পড়ে রয়েছে, মৃত পাথরের মতো মূর্তির বিভৎস মাথা। তার মানে কি, মৃত মৃত মানুষের মাথা মুন্ডু সব চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে, দোমরানো লোহা। আর এত কিছুর পরে আমরা দেখতে পাই যে চারিদিকে রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে বুঝতেই পারছো, এত ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু সেই মেয়েটির মৃত্যু হচ্ছে না। তার মানে এখানে মেয়েটি বলতে আদৌ প্রিয়তমা না দেশমাতা? এবার তোমরাই কমেন্ট করে আমাকে জানাবে যে এটার উত্তরটা সঠিক কি হবে। বোঝা গেল? যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার সাধ্যমতো তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।